প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ কুমার পাল, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ রয়েছো। সে কামনায় আমরা আমাদের ক্লাস শুরু করছি। আজকে বরাবরের মতো যে কোর্সটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন, ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা, অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্স। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি। দুর্যোগ সম্পর্কিত আলোচনা হবে। দুর্যোগের মধ্যে আমরা যে বিষয়গুলো রেখেছি আজকে ক্লাসের জন্য সেগুলো হচ্ছে ধারণা, দুর্যোগ সম্পর্কিত যে ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য দুর্যোগের এবং দুর্যোগের প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, দুর্যোগ এমন একটি পরিস্থিতি যেখানে প্রাকৃতিক বা মানুষের সৃষ্ট বিভিন্ন কারণ এবং প্রেক্ষাপটে যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া রয়েছে, জীবনধারা রয়েছে, মানুষ, অন্যান্য প্রাণী এবং প্রতিবেশ এগুলো কার্যক্রম সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়, বাধাপ্রাপ্ত হয়, স্বাভাবিক অবস্থা চালু থাকে না। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম দুর্যোগ স্লাইডে শো করছে। ভূমিকম্প, বন্যা, খরা, কোনো দুর্ঘটনা। দুর্যোগ মানুষের দ্বারা সরাসরি হয়ে থাকে, আবার প্রকৃতির মাধ্যমেও হয়ে থাকে। দুভাবেই দুর্যোগের ঘটনা ঘটে। দুর্যোগের যে ধারণা দেওয়া রয়েছে বাংলাদেশ সরকারের দুর্যোগ কোষে, দুর্যোগ সম্পর্কে বলা হচ্ছে, সেইগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে দুর্যোগ হলো একটি মারাত্মক পরিস্থিতি। মারাত্মক পরিস্থিতি বলতে মানুষের যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে বিঘ্নিত এবং ধ্বংস করতে পারে এমন পরিস্থিতি বলা হচ্ছে। প্রকৃতি বা মানব সৃষ্ট আপদের ফলে, আপদ আর বিপদ দুর্যোগের সাথে একটা খুবই সম্পর্ক রয়েছে। যখন ধরো যে ন্যাচারাল কোনো একটি ঘটনা ঘটেছে বা মানুষের সৃষ্টি কোনো ঘটনা আর ফলে কোনো স্বাভাবিক জীবন প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, তাহলে সেটিকে দুর্যোগ বলা যাবে। অপরপক্ষে ধরো যে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে এবং এটি কোনো ক্ষতি করে নাই, তাহলে কিন্তু এটি তোমার দুর্যোগ হিসেবে আমরা বলতে পারবো না। এখানে বলা হচ্ছে এই পরিস্থিতি চলমান সমাজ জীবনকে গভীরভাবে ব্যাহত করে এবং মানুষ, সম্পদ ও পরিবেশের এত ক্ষতি সাধন করে যা মোকাবেলায় একটি সমাজকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হয় যে তা শুধু সম্পদ দিয়ে প্রায় পূরণ করা সম্ভব হয় না, এর সাথে বাইরের সাহায্যের প্রয়োজন পড়ে। মনে করো একটি ঘূর্ণিঝড় হয়েছে উপকূলীয় এলাকায়, সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার মানুষজন একা সেটা কখনোই মোকাবেলা করতে পারবে না। এর জন্য সরকারি সাহায্য এবং কি বিশেষ পর্যায়ে তোমার বাইরের দেশের যে বিদেশি সাহায্য সেটিতে কিন্তু দরকার পড়ে। এ বিষয়ে বলা হচ্ছে যে বাইরের সাহায্য দরকার এখানে পড়ে। তারপরের বিষয় দেখো, সাধারণ অর্থে দুর্যোগ বলতে আপদকে বোঝায়, কিন্তু সব আপদই দুর্যোগ নয়। আপদ ও বিপন্নতা যদি দু উপাদান একত্রিত হয় তখন তাকে দুর্যোগ পরিস্থিতি বলা হয়। তাহলে এখানে বিষয়টা দেখো যে বিপদাপন্নতা এখানে আসছে। আপদের ঘটনা ঘটেছে, এর ফলে মানুষের জীবনের যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, মানুষ সহ জীব জন্তু, তারপরে তোমার প্রতিবেশ, এখানকার যে ন্যাচারাল পরিবেশ সেটাকে সম্পূর্ণরূপে বিঘ্নিত করবে এবং কোনো ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস বা ড্যামেজ করে ফেলবে। এর ফলে মানুষের স্বাভাবিক অবস্থা থাকবে না। আপদ এবং বিপদাপন্নতা এই দু উপাদান একসাথে হচ্ছে এবং তখন তাকে দুর্যোগ বলা হচ্ছে।
উইকিপিডিয়া বলা হচ্ছে, দেখো, দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ কোনো পরিস্থিতি হতে পারে, যেমন তোমার চেরনোবিল দুর্ঘটনা, কোনোভাবে পারমাণবিক দুর্ঘটনাটা ঘটে গেছে, কিংবা কোনো একটি বৃহৎ পরিসরে কোনো একটি স্থাপনায় দুর্ঘটনা হয়েছে, কিংবা পারমাণবিক বোমা তোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, যুদ্ধ, এসব পরিস্থিতি হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের হাতে সম্পূর্ণ এর নিয়ন্ত্রণ রয়েছে। এর ফলে বাহ্যিকভাবে ক্ষতি সাধন, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখতেই পাই চোখে, যে ব্যাপক পরিমাণে মানুষের জীবনহানি, অন্যান্য জীবজন্তুর জীবনহানি, তারপর তোমার অবকাঠামোগত ক্ষতি, এসব বিষয়গুলো আসবে। বলছে জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা যাবে। যে তোমার এই ধ্বংসাত্মক লীলা কার্যক্রম সম্পন্ন হয়, তার ফলে পরিবেশের উপর ব্যাপকভাবে একটি প্রভাব আসে। এটি পরিবেশের যে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া গতি প্রবৃত্তি এটাকে চেঞ্জ করে দেয়। দুর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে, তবে অধিকাংশ দুর্যোগই প্রকৃতির তাণ্ডব লীলায় সংঘটিত হয়। প্রকৃতির যে তোমার বিভিন্ন উপাদান রয়েছে, ধরো যে জলীয়, তারপরে আবহাওয়া সম্পর্কিত, ভূতাত্ত্বিক, এই বিষয়গুলোর সাথে দুর্যোগ সম্পর্কিত। এখান থেকেই কোনো কিছু মানে তোমার চেঞ্জ কিংবা যে স্বাভাবিক ন্যাচারাল যে ফিনোমেনা রয়েছে, সেখানে যদি কোনো কিছুর ডিস্টার্ব হয়, তাহলে এই দুর্যোগগুলো সংঘটিত হয়ে থাকে। আইএফআরসি বলছে, a disaster is a sudden calamitous event that seriously disrupts the functioning of a community or society and causes human, material, and economic or environmental losses that exist communities or society's ability to cope using its own resources. Though often caused by nature, disaster can have human origins. মানুষের এখানে স্বাভাবিকভাবে হাত থাকতে পারে, মানুষের অনেক সময় সৃষ্টি হতে পারে, এবং এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেখানে কোনো সমাজের, কমিউনিটির, সম্প্রদায়ের নিজস্ব ক্ষমতা এটাকে মোকাবেলা করার সক্ষমতা থাকে না। দুর্যোগের ফলে মানুষের স্বাভাবিক জীবন ধারণের গতি প্রবৃত্তি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক ক্ষতি সাধিত হচ্ছে, এবং পরিবেশগত নানা ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা দুর্যোগের বৈশিষ্ট্য। দুর্যোগের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যের আলোকে আমরা কোনটি দুর্যোগ কোনটি দুর্যোগ নয় সেগুলো আমরা চিহ্নিত করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই যেটি বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত আকস্মিক। কোন দুর্যোগই সাধারণত তোমার যে তার গতি প্রবৃত্তি, সেখানে আমরা প্রেডিক্ট করতে পারি না যে 10 মিনিট পর দুর্যোগ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, লং টার্মে আমরা যেসব তোমার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এসব আমরা আভাস দিতে পারি যে অনেক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে আমরা আশঙ্কা করছি তোমার বন্যা হতে পারে। কিংবা বঙ্গোপসাগরে বা অন্যান্য যেসব তোমার সাগর মহাসাগর রয়েছে, এখানে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এর গতি প্রবৃত্তি সুবিধাজনক মনে হচ্ছে না, জলোচ্ছ্বাস, হারিকেন, তারপর তোমার যেসব বিষয় থাকে, সাইক্লোন, এসব সৃষ্টি হতে পারে, তখন আমরা প্রেডিক্ট করছি, পূর্বাভাস দিচ্ছি। বাট ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখো, এখানে পূর্বাভাস দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমরা বুঝতে পারি না কখন ভূমিকম্প হবে। অনাকাঙ্ক্ষিত এবং আকস্মিক একটি ঘটনা হচ্ছে ভূমিকম্প। দুর্যোগগুলোর ক্ষেত্রে প্রায় একই অবস্থা থাকে, আমরা কিছুটা হয়তো বা অনেকদিন যাচাই বাছাই করে বলতে পারি। হঠাৎ করেই এইসব দুর্যোগের আগমন ঘটে এবং দুর্যোগগুলো মানুষের জীবনে নানা রকম নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেটি দেখো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাপক ধ্বংস, প্রাণহানির ঘটনা। দুর্যোগের একটি অন্যতম বৈশিষ্ট্য কিন্তু এটা হবে, আপদের ক্ষেত্রে তোমার ধ্বংসলীলা থাকবে না, প্রাণহানির ঘটনা থাকবে না। একটি ঘূর্ণিঝড় বা স্থলভাগে ধরতে টর্নেডো সৃষ্টি হয়েছে, এখানে কোনো প্রাণহানি ঘটে নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তাহলে কিন্তু সেটি আমরা দুর্যোগ বলছি না। বাট এটার যদি তোমার যে ধ্বংসাত্মক
রূপ যদি দেখা যায় তাহলে সেটিকে আমরা দুর্যোগ বলছি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ পারমাণবিক বিস্ফোরণের একটি ঘটনা এবং পাশের চিত্রে আমাদের বর্তমান যে বৈশ্বিক মহামারী করোনা সেটির ঘটনা দেখতে পাচ্ছি আমরা। দুটোতেই কিন্তু দেখো ব্যাপক মাত্রায় প্রাণহানি হচ্ছে। ধরো যে কারো জ্বর হয়েছে, সাধারণত এই ক্ষেত্রে প্রাণহানি ঘটে না, কিন্তু ব্যাপক মাত্রায় ধরো যে ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে কোনো কমিউনিটিতে, কোনো এলাকায়, নির্দিষ্ট এলাকায়, এবং একের পর এক লোক মারা যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এটাকে দুর্যোগ বলতে পারি। পারমাণবিক বিস্ফোরণের ফলে শত শত লোক নয়, বরং হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মারা যান। এর যে টেম্পারেচার আসে, তারপরে বিকলাঙ্গতা, নানা কারণে মারা যান। এটিকে আমরা দুর্যোগ বলছি, মানুষের তৈরি মনুষ্য সৃষ্ট দুর্যোগ। কিন্তু কোনো পারমাণবিক বোমার বিস্ফোরণ তোমার পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে, তাহলে এটা কিন্তু আমরা দুর্যোগ বলতে পারি না। তাহলে এখানে বিষয়গুলো তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে দুর্যোগ তখনই আমরা বলবো যখন কোনো আপদ বা কোনো ঘটনা আমাদের যে দৈনন্দিন জীবন রয়েছে সেই দৈনন্দিন জীবনকে সম্পূর্ণরূপে তোমার ডিসরাপ্ট করবে, ধ্বংস করতে পারে, পরিবর্তন করতে পারে। তার একটা ইকোনমিক যে তোমার ব্যবস্থা, ইকোনমিক যে কন্ডিশন, সেখানে তোমার ডিগ্রেডেশন হবে, অর্থনৈতিক ক্ষতি হবে, মানুষের জীবনহানি করতে পারে। তারপরে জীবনের তোমার যেসব অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোর ব্যাপক মাত্রায় একটি ক্ষতি হবে। এটি হচ্ছে দুর্যোগের একটি বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে দুর্যোগ প্রকৃতি বা মানব সৃষ্ট। প্রকৃতির যেসব বিভিন্ন উপাদান রয়েছে, যেমন তোমার আমাদের ভূপৃষ্ঠের যদি তোমার কোনো যে উপাদান রয়েছে সেগুলো যদি চেঞ্জ হয়, কিংবা আমাদের প্রিয় যে পৃথিবী, এই পৃথিবীর যে প্লেট রয়েছে এই প্লেটগুলোর কোনো ঘর্ষণের ফলে একটির সাথে একটি সংঘাত হচ্ছে, এক্ষেত্রে ভূমিকম্প হতে পারে, তোমার পাহাড় সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ফলে মানুষের একটি জীবনযাপন প্রণালীতে প্রভাব ফেলে এবং ধ্বংসাত্মক লীলায় আমরা এটাকে দুর্যোগ বলি। তারপরে ধরো তোমার জলীয় যেসব উপাদান রয়েছে জল সম্পর্কিত, পানিতে সমুদ্র, এখান থেকে তোমার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, নিম্নচাপ থেকে সাইক্লোন, ঘূর্ণিঝড়, তারপর তোমার স্থলভাগে সংঘটিত হয় টর্নেডো, এসবকে সুনামি, এসবকে আমরা দুর্যোগ বলছি, যা তোমার প্রকৃতি থেকে এসছে। তারপরে মনে করো যে আবহাওয়ার যেসব উপাদান রয়েছে সেখানের হ্রাস বৃদ্ধি বা কোনো পরিবর্তনের ফলে অতিবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টির ফলে বন্যা হচ্ছে, বন্যা থেকে মানুষের জীবনযাত্রাকে অনেক সমস্যার মুখে ফেলছে, বন্যাকে আমরা দুর্যোগ বলছি। তারপরে রয়েছে খরা, সূর্যের তোমার যে সূর্য এবং আবহাওয়ার যে উপাদান, এর সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে, এর ফলে খরা সংঘটিত হচ্ছে। খরাকে দীর্ঘমেয়াদী যদি থাকে, প্রক্রিয়া যদি থাকে, খরা সংঘটিত হতে থাকে, মানুষের জীবনের ব্যাপক নেতিবাচক প্রভাব ফলে ফসলের ক্ষতি হয়, পরিবেশের উপর একটি বাজে ইম্প্যাক্ট ফেলে, তখন আমরা একে তোমার দুর্যোগ বলি। একইভাবে শৈত্যপ্রবাহ তোমার, তারপরে হচ্ছে গরমের সময় যে বিশাল তোমার তাপদাহ থাকে, এগুলোকেও প্রকৃতির সৃষ্ট দুর্যোগ বলা হয়। একইভাবে মানুষের সৃষ্টি তোমার দুর্যোগ, যেমন যুদ্ধর কথা তোমরা প্রথমে আসতে পারো। পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছে, লক্ষ লক্ষ লোক মারা গেল, তাহলে এটি দুর্যোগের পর্যায়ে চলে এসছে। একইভাবে তোমার যদি কোনো দুর্ঘটনা ঘটেছে, যে এর ফলে মানুষের জীবনহানি ঘটেছে, পরিবেশের উপর বাজে প্রভাব ফেলেছে, তাহলে এটিও কিন্তু দুর্যোগ হিসেবে আমরা বলতে পারবো। তারপরে যে বিষয়টি রয়েছে, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রকৃতি থেকে আসছে। এই যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, ট্রেন দুর্ঘটনা, এটি মানুষের জন্যই সৃষ্টি হয়েছে, হয়তো বা কোনো মিসকমিউনিকেশন, ত্রুটিপূর্ণ তোমার যাতায়াত ব্যবস্থা, এর ফলে হয়েছে। দাবানল, এটি প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হয়। অনেক সময় মানুষ দুষ্টমি করে অগ্নিসংযোগ করতে পারে, এটি প্রকৃতি বা তোমার মানুষের সৃষ্ট হতে পারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলো প্রকৃতির হাতে, এবং পারমাণবিক বিস্ফোরণ কিন্তু সম্পূর্ণরূপে মানবের হাতে রয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দুর্যোগের, এটির স্থায়িত্ব কম হবে, যেটি বছরের পর বছর ধরে চলবে বিষয়টি তাই নয়, মাসের পর মাস সেটিও চলবে না, সপ্তাহের পর সপ্তাহ এটিও চলবে না। হঠাৎ করে তোমার একটি টর্নেডো সৃষ্টি হয় স্থলভাগে,
টর্নেডো আর তোমার যে সাইক্লোনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটি জলভাগে এবং অন্যটি স্থলভাগে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে, তারপরে তোমার বজ্রপাত এবং টর্নেডো। এর বাইরে অনেক তোমার দুর্যোগ রয়েছে। প্রতিটি দুর্যোগের বৈশিষ্ট্য হচ্ছে এদের স্থায়িত্ব কম হবে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এমন পরিস্থিতিতে প্রায়শই বজ্রপাত হতে দেখা যায়। এই বজ্রপাতের স্থায়িত্ব অত্যন্ত কম সময় হয়, সাধারণত কয়েক সেকেন্ড হতে পারে, কিন্তু এর প্রভাবে মানুষের বা অন্যান্য যেসব পশু পাখি রয়েছে তাদের জীবনহানি হতে পারে, কোনো গাছপালা পুড়ে যেতে পারে, অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, যেগুলোর স্থায়িত্ব খুবই কম। টর্নেডো একইভাবে তোমার হয়তো বা কয়েক মিনিট মাত্র স্থায়ী হতে পারে, কিন্তু এই যে ধ্বংসাত্মক প্রকৃতি সেটি মাত্র কয়েক মিনিটে, 2-5 মিনিটে এটি অনেক কিছু ধ্বংস করে দেয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে কিংবা 2-1 দিন স্থায়ী হতে পারে, কিন্তু এর ফলে যে লাভা উদ্গরিত হয় এর ফলে মানুষের জীবনকে সম্পূর্ণরূপে ডিসরাপ্ট করবে। তোমরা ইতালির পম্পেই নগরীর কথা শুনেছো, যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পম্পেই নগরী সম্পূর্ণরূপে এই লাভার নিচে নিমজ্জিত হয়ে যায়। এটি কালের ইতিহাসে হারিয়ে গিয়েছে। দুর্যোগের একটি বৈশিষ্ট্য হচ্ছে এর স্থায়িত্ব কম হবে। দুর্যোগকে বলা হচ্ছে অপ্রতিরোধ্য, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। আমরা দুর্যোগকে প্রতিরোধ করতে সেভাবে পারি না। হয়তোবা মনে করো বজ্রপাত হচ্ছে, আমরা বজ্র নিরোধী কোনো যন্ত্রপাতি সেট করলাম। আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে আমরা কি আদৌ প্রতিরোধ করতে পারবো না? সেভাবে আমরা পারবো না। তারপরে তোমার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলো আমাদের হাতে সাধারণত থাকে না। তবে মনুষ্য সৃষ্ট যেসব দুর্যোগ সেগুলোকে আমরা সম্পূর্ণরূপে পরিহার করতে পারি। নির্দিষ্ট এলাকা ভিত্তিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ একটি চিত্র রয়েছে, যেখানে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের যে বন্যা প্রবণ এলাকা, সেই এলাকাগুলোকে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন তোমার কালির মাধ্যমে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যে প্রধান এলাকা তোমার মোটামুটি কি বলে বেশি বন্যা প্রবণ কোন এলাকায় কম, কোন এলাকায় একেবারে হয় না। যে তোমার দেখা যাচ্ছে নদী প্রবণ এলাকা, যেখানে বড় বড় নদী তোমার যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র, এই নদীগুলোর অববাহিকায় বন্যা বেশি হচ্ছে এবং হাওর বাওরে বেশি হয়। প্রতিটি দুর্যোগেরই শ্রেণীবিন্যাস হচ্ছে নির্দিষ্ট এলাকা ভিত্তিক রয়েছে। বন্যার ক্ষেত্রে দেখো নির্দিষ্ট সুনির্দিষ্ট একটি এলাকা আমরা পাচ্ছি। একইভাবে ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। জাপানে ভূমিকম্প বেশি হচ্ছে, অন্য এলাকায় কম হচ্ছে বা কোথাও হচ্ছে না। এই বিভিন্ন ভৌগোলিক অবস্থান থেকে এর উপর ভিত্তি করে দুর্যোগগুলো বেশি সংঘটিত হয়। তারপরে দেখো যে ঘূর্ণিঝড়, তোমার টর্নেডো, এগুলো নির্দিষ্ট এলাকাতে বেশি হয়, অন্য এলাকাতে হয় না। বিভিন্ন এলাকা ভিত্তিক এই দুর্যোগগুলো আসে, তাই বলা হয় এগুলো এলাকা ভিত্তিক বা নির্দিষ্ট এলাকা, সমভাবে বিপদাপন্ন নয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দুর্যোগ সমভাবে বিপদাপন্ন নয়। এক এক শ্রেণীর মানুষের কাছে এক একভাবে এটি হতে পারে। যে কোথাও তোমার দুর্যোগ বেশি সংঘটিত হচ্ছে, কোনো এলাকায় কম ভাবে সংঘটিত হচ্ছে। কারো দুর্যোগের দ্বারা বেশিভাবে ক্ষতিগ্রস্ত, কেউ বেশিভাবে ক্ষতিগ্রস্ত নয়। বন্যা হয়েছে কোনো নির্দিষ্ট এলাকায়, তোমরা যে ম্যাপ দেখেছো সেখানে বেশিভাবে বন্যা হচ্ছে, কিন্তু এর বাইরে যে এলাকা রয়েছে সে এলাকায় বন্যা তোমার হচ্ছে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মানুষের যে বিপদগ্রস্ত পরিবেশ প্রকৃতি থাকে, সেখানে সমভাবে কিন্তু সবাই বিপদের মধ্যে আসছে না। আবার বিভিন্ন যে মানুষের অ্যাবিলিটি আছে তার ভিত্তিতে কিন্তু মানুষের বিপদকে মোকাবেলা করার সক্ষমতা এক একজনের এক একভাবে রয়েছে। পদক্ষেপ গ্রহণ জরুরি। যে দুর্যোগই সংঘটিত হোক না কেন, এর একটি বৈশিষ্ট্য হবে একে মোকাবেলা করার জন্য, এর ক্ষতিকে মিনিমাইজ করার জন্য, কিংবা দুর্যোগ পরবর্তী মানুষের যে জীবন রয়েছে সে জীবনকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। এবং এই পদক্ষেপগুলো কিন্তু
একক পদক্ষেপ নয়, কোনো ব্যক্তির একার পক্ষে সম্ভব নয়। একটি দলীয়, সামাজিকভাবে সরকারি বেসরকারি প্রচেষ্টার সমন্বয় এবং কোনো ক্ষেত্রে বিদেশি সাহায্য এখানে প্রয়োজন পড়ে। কোনো এলাকায় তোমার ঘূর্ণিঝড় হয়েছে, আমরা সিডর, আইলা, তারপর যেসব মানে তোমার দুর্যোগগুলো দেখছি, এরপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়ে। দেখা যায় তোমার রাস্তাঘাট ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে, বিদ্যুতের যে পোল রয়েছে, বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটিটি ভেঙে পড়েছে, বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণরূপে তোমার ধ্বংস, খাবার পানির ব্যবস্থা নাই। এমন পরিস্থিতিতে কিন্তু পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়ে। এরপরে দেখো আর বলা হচ্ছে জীবনযাত্রা ব্যাহত। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ দাবানলের মাধ্যমে বনের গাছপালা পড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়, এরপরে বিদ্যুতের পোল দাঁড়িয়ে আছে কিন্তু তার নাই। বন্যার ফলে একেবারে শহর তোমার প্লাবিত হয়ে গিয়েছে। তারপরে তুষারপাতের ফলে গাড়ি, রাস্তাঘাট জমে গিয়েছে বরফের চাদরে আচ্ছাদিত। এর প্রতিটির ফলে কিন্তু জীবনযাত্রা ব্যাহত রয়েছে। বিদ্যুৎ সরবরাহ যখন থাকবে না, মানুষের দৈনন্দিন যেসব কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু একেবারে চলবে না। তারপরে যখন তোমার বন্যার সৃষ্টি হয়, বন্যার ফলে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না। তাদের যেসব দৈনন্দিন কাজ রয়েছে, অফিস আদালতে যাওয়া, তোমার বাজার ঘাটে যাওয়া, তারপরে আরো প্রতিনিয়ত যেসব কাজে আমরা গৃহ থেকে বের হই, সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারি না এই দুর্যোগের ফলে। বনভূমিতে যখন তোমার দাবানলের সৃষ্টি হয়, সেখানকার গাছপালা পুড়ে যায়, সেখানকার পশু পাখি যেসব রয়েছে তাদের জীবনযাত্রা কিন্তু সম্পূর্ণরূপে ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে তারা মারা যায়, তাদের যে ছোট্ট নির, সেই নিরটি পুড়ে যায়। তুষারপাতের ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এটি বন্ধ হয়ে যায়, পণ্য সরবরাহ থাকে না, দৈনন্দিন জিনিসের যে দাম সেটি আকাশ ছোঁয়া হয়ে যায়। অসুখ বিসুখের প্রয়োজনে মানুষ হাসপাতালে যেতে সমস্যার সম্মুখীন হয়। বিভিন্ন রকম এইসব সমস্যার দ্বারা মানুষের স্বাভাবিক জীবন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এরপরে আমরা আসবো প্রিয় শিক্ষার্থীরা, দুর্যোগের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। দুর্যোগকে আমরা সাধারণত দুই ভাগে এবং কোনো তিন ভাগে ভাগ করা হয়। কারো দৃষ্টিতে দুর্যোগ তোমার প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট, এবং অনেকের মতে দুর্যোগ প্রাকৃতিক, মানুষের তৈরি বা মনুষ্য সৃষ্ট, এবং আরেকটি হচ্ছে তোমার অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনাজনিত বলতে এখানে তোমার সাধারণত মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগের ভিতরেই অনেকে এগুলোকে ফেলেছেন। যেমন ধরো যে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে চেরনোবিল, এখানে কিন্তু মানুষ ইচ্ছা করে না, এটা দুর্ঘটনাজনিত একটি ঘটনা। আবার অনেকে একে মনুষ্য সৃষ্ট তোমার দুর্যোগ বলেও স্বীকৃতি দিয়েছেন। এই বিষয়গুলো এসছে। আবার প্রাকৃতিক যেসব দুর্যোগ রয়েছে তার ভিতর কিন্তু অনেক তোমার প্রকারভেদ রয়েছে। দেখো একটি যে দুর্যোগের শ্রেণীবিন্যাস সেটি আমরা দেখতে পাচ্ছি। বাই ডেফিনিশন দুর্যোগকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, আর একটি হচ্ছে ম্যানমেড ডিজাস্টার্স। বাই ক্যারেক্টারিস্টিক্স তারা ভাগ করেছেন ক্লাইমেট ডিজাস্টার্স, তারপর তোমার মেট্রোলজিক্যাল ডিজাস্টার, জিওগ্রাফিক্যাল ডিজাস্টার, ইকোলজিক্যাল ডিজাস্টার, তারপরে হাইড্রোলজিক্যাল ডিজাস্টার, যেগুলো পানির থেকে পানির সাথে সংশ্লিষ্ট। বাই ফ্যাক্টর তারা যেসব মানে তোমার ফ্যাক্ট কাজ করে তার ভিত্তিতে ভাগ করা হয়েছে। ট্রপিক্যাল সাইক্লোন, হেভি রেইন ডিজাস্টার, তারপর মেনি সিজন ডিজাস্টার, কম্পোজিট ডিজাস্টার, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এবং তোমরা একেবারে স্লাইডের ডান পাশের অংশটি রয়েছে ডিজাস্টার টাইপ, এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর্থকোয়েক, সো অন, এইসব বিষয়গুলো এখানে আছে। আরেকটিকে ভাগ করা হয়েছে দুটো শ্রেণীতে অনলি, ন্যাচারাল ডিজাস্টার্স এবং ম্যানমেড ডিজাস্টার্স। মেট্রোলজিক্যাল, জিওলজিক্যাল, এনভায়রনমেন্টাল ও বায়োলজিক্যাল, এই তিন শ্রেণীতে ভাগ করেছে। আর ম্যানমেড ডিজাস্টারের মধ্যে ভাগ করা হয়েছে টেকনোলজিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এবং ওয়ারফেয়ার। টেকনোলজিক্যাল ডিজাস্টারের মধ্যে এখানে দেখো বলা হচ্ছে যে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট ঘটছে, স্ট্রাকচারাল ফেলিওরস, এক্সপোজিশনস, ফায়ার্স, এগুলো কোনো কারণে মানুষ তোমার অগ্নি
ইচ্ছা করে তোমার সংযোগ করে থাকে, কিংবা মানুষের যেসব ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, ধরো যে বৈদ্যুতিক সরঞ্জাম কিংবা আরো যেসব ব্যবস্থা, সেখানে কেমিক্যাল হিসাবের মাধ্যমে অগ্নি ঘটনা ঘটে থাকে, ঘটনা ঘটে থাকে। ইন্ডাস্ট্রিয়াল যেসব রয়েছে, যে কেমিক্যাল স্পিল, রেডিয়ান্ট, পয়জনিং গ্যাস, এসব বিভিন্ন থাকে। যে কোনো জায়গায় তোমার ড্রাম রাখা হয়েছে, যেমন তোমার নিমতলির একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। এখানে কেমিক্যাল বিস্ফোরণের ফলে অনেক মানুষের তোমার প্রাণহানি ঘটনা ঘটেছিল। এগুলোকে ইন্ডাস্ট্রিয়াল শ্রেণীতে ভাগ করেছে। এবং যুদ্ধটি সম্পূর্ণরূপে মানুষের হাতে রয়েছে, সন্ত্রাসবাদ, যুদ্ধ, তারপর ইন্টারনাল যে কনফ্লিক্ট, এগুলো। আর পরে যে তোমার ন্যাচারাল ডিজাস্টার, এগুলো আমরা পরে আলোচনা করছি। ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে দেখো এখানে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। জিওফিজিক্যালের মধ্যে রাখা হয়েছে আর্থকোয়েক, ভূমিকম্প, ভলকানো, যেসব অগ্নিকাণ্ড থাকে। বায়োলজিক্যাল এর মধ্যে সাধারণত তোমার যেসব ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা রোগ, অসুখ বিসুখ ছড়ায়, এগুলোকে বায়োলজিক্যাল ডিজাস্টার বলা হচ্ছে। মেটেরিওলজিক্যাল ডিজাস্টার যেগুলো তোমার হচ্ছে ঝড়, সাইক্লোন, টর্নেডো, এগুলোকে। এবং হাইড্রোলজিক্যালের মধ্যে তোমার রয়েছে যেসব পানি থেকে উৎপত্তি লাভ করে, সুনামি, বন্যা, হেলস্টর্ম, যে তোমার আমাদের সময় থেকে আকাশ থেকে শিলাবৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলো রয়েছে। দুর্যোগকে সেজন্য বলা হচ্ছে দেখো 3 ভাগে বিভক্ত: প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং দুর্ঘটনাজনিত দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে অনেক প্রকার ভেদ রয়েছে, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। একেবারে ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, বজ্রপাত, তারপর তোমার দাবানল। ভূতাত্ত্বিক যেসব দুর্যোগ আসে, যেগুলো আমাদের যে প্রিয় পৃথিবী রয়েছে, পৃথিবী মাতার উপরের অংশকে আমরা ভূত্বক বলি, এখানে আমরা বসবাস করছি। এই ভূত্বককে কেন্দ্র করে, ভূত্বকের যে বিভিন্ন উপাদান রয়েছে, এখানে কেন্দ্র করে যে দুর্যোগগুলো সংঘটিত হয়, এখানে ভূতাত্ত্বিক দুর্যোগ হিসেবে আমরা বলতে পারি। ভূতাত্ত্বিক দুর্যোগগুলো তোমরা জেনেছো এর মধ্যেই, যেগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ভূতাত্ত্বিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পই প্রধানত রয়েছে, এর সাথে রয়েছে তোমার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ভূতাত্ত্বিক এই যে তোমার দুর্যোগগুলো আসে, এই দুর্যোগকে আমরা পূর্বাভাস দিতে পারি না, হঠাৎ করে সংঘটিত হয়। ভূমিকম্পের ক্ষেত্রে আমরা বলতে পারি না যে অমুক সময় অমুক জায়গায় ভূমিকম্প সংঘটিত হবে, এটি হঠাৎ করেই সংঘটিত হয়ে থাকে। দেখতে পাচ্ছ তোমরা ভূতাত্ত্বিক যেসব তোমার দুর্যোগ রয়েছে, তাদের ধ্বংসলীলা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এখানে লাভা ছড়িয়ে পড়ছে, গ্যাসের উদগীরণ, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, এবং ভূমিকম্পের ধ্বংসলীলা। জৈবিক দুর্যোগ তোমার এসছে প্রধানত যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ছড়ায়। ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা যেসব রোগ বিসুখ, অসুখ বিসুখ ছড়ায়, এবং এর মাধ্যমে মানুষের জীবনযাপনকে সম্পূর্ণরূপে বিঘ্নিত করবে, তাদের স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া চলবে না, মানুষের প্রাণহানি ঘটবে, তারপরে অন্যান্য জীবজন্তুর প্রাণহানি ঘটবে, এগুলোকে জৈবিক দুর্যোগ বলা হচ্ছে। জৈবিক দুর্যোগের বিভিন্ন বাহকের মাধ্যমে ছড়াবে, তোমার ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, আরো অণুজীব থাকতে পারে। জৈবিক দুর্যোগের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে করোনা ভাইরাস, তারপরে এই যে ইবোলা ভাইরাসের তোমরা এখানে একটি স্লাইড দেখতে পাচ্ছ, ইবোলা ভাইরাস, একই সাথে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, এসবের মাধ্যমে জৈবিক দুর্যোগগুলো ছড়িয়ে পড়ে। জৈবিক দুর্যোগ ছড়ানোর ক্ষেত্রে বাহক হিসেবে বিভিন্ন পশু পাখি বা মানুষ থাকে। যেমন করোনা ভাইরাস, এক্ষেত্রে তোমরা দেখছো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে একজন থেকে আরেকজনকে ছড়াচ্ছে। তারপর তোমার অ্যানথ্রাক্স রয়েছে, যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর, সার্স, মার্স, এগুলো বিভিন্ন পশু পাখির মাধ্যমে ছড়ায়। বাদুড়ের মাধ্যমে নাফা ভাইরাস ছড়াচ্ছে তোমার, এই বিষয়গুলো থাকে। উট, তারপর তোমার যে শূকর, বিভিন্ন পশু প্রাণীর মাধ্যমে এই ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে। অর্থাৎ বায়োলজিক্যাল বিষয়টি রয়েছে, সরাসরি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়।
জল সম্পর্কিত বিভিন্ন দুর্যোগ, এখানে বলা হচ্ছে জলের মাধ্যমে যেসব দুর্যোগগুলো উৎপত্তি লাভ করে সেসবকে জল সম্পর্কিত দুর্যোগ বলা হচ্ছে। যেমন তোমার প্রথমে আমরা বলতে পারি বন্যা। আমাদের দেশের প্রেক্ষাপটে বন্যা একটি ভয়ঙ্কর আর তোমার প্রাকৃতিক দুর্যোগ, যা প্রতি বছর আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। নানা প্রচেষ্টা গ্রহণ করে বন্যার ভয়ঙ্কর রূপকে আমরা অনেকটাই প্রতিহত করতে পেরেছি। তারপরে রয়েছে তোমার সুনামি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপর এই যে তুষারপাত, আকাশ থেকে তোমার যে শিলা বর্ষণ হয়, সে তোমার এইসব শিলাবৃষ্টি, এসব প্রকৃতি হচ্ছে জল সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে তোমার খরা, দাবানল, তারপরে যে তোমার শৈত্যপ্রবাহ, তারপরে যখন গরমকাল আসে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়, যাকে আমরা বলছি হিটওয়েভ। এইসবের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত যে দুর্যোগগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখতে পাই। শীতের সময় প্রচন্ড শীতে আমাদের জীবন যে শৈত্যপ্রবাহ, ঠান্ডা তোমার বাতাস প্রবাহিত হয়, এর ফলে আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়। আমরা ঘর হতে বের হতে হয়ে যে গরম কাপড় চোপড় আছে সেগুলো পরে বের হই। দেখা যাচ্ছে জীবজন্তু তাদের জীবনকে বাধাগ্রস্ত করে। এসব শৈত্যপ্রবাহ বৃদ্ধ, শিশু নিউমোনিয়া আক্রান্ত হতে পারেন, তাদের জীবনহানিও ঘটে, পশু পাখি কষ্ট পায়। এই কারণে এদেরকে দুর্যোগ বলা হচ্ছে। তারপরে খরার সময় রয়েছে তোমার হিটওয়েভ, যখন দিনের পর দিন এইসব একেবারে গরম আবহাওয়া বিরাজ করে, শুষ্ক আবহাওয়া, মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, মানুষ অনেক সময় তোমার হিট স্ট্রোক করে মারা যান। এইসব বিভিন্ন প্রেক্ষাপটে এদেরকে হিটওয়েভকে তোমার বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ অনেক স্থান রয়েছে যেখানে টেম্পারেচার 33 ডিগ্রি, 43 ডিগ্রি থেকে 44 ডিগ্রিতে ওঠানামা করে, 45 থেকে 47 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এসব অবস্থায় মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তোলে, জীবনহানির ঘটনা ঘটে, স্বাভাবিক জীবনযাপন প্রণালী ব্যাহত হয়। তাই এদেরকে দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসেছি। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে তোমাদের প্রতি জাতি সমাজের অনেক প্রত্যাশা। তোমরা স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে এবং যেসব মানুষেরা স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরকে মানার বিষয়ে উৎসাহিত করবে। নিজে সুস্থ থাকবে এবং অপরকে সুস্থ রাখবে, কারণ কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারি না, কষ্ট পাই। আমাদের আশেপাশের এবং যেখানেই থাকুন না কেন প্রতিটি মানুষই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অন্তত পক্ষে মাস্ক ব্যবহার করবেন, হাত ধুবেন। তোমরা এসব বিষয়ে তাদেরকে উৎসাহিত করবেন। সবাইকে নিয়ে আমরা যেন সুস্থ থাকতে পারি সে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি।